নমস্কার। মাস পেরোলেই বাংলাদেশে সাধারণ নির্বাচন, মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের ভারতবাসী হিসেবে কৌতূহল তো থাকবেই যে বাংলাদেশে ভোটে ঠিক কি হতে চলেছে। কারণ ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অন্য যে কোনো দেশের তুলনায় সব থেকে বেশি। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক সাম্প্রতিক জরিপ বলছে যে এই মুহূর্তে বিএনপি ভোট হলে পাবে 30% ভোট, কট্টরপন্থী জামাতে ইসলামী পাবে 26% ভোট। জনমত জরিপে আরও দেখা গেছে যে বাংলাদেশের 53% মানুষ যারা মুক্তিযুদ্ধ বিরোধী বলে একসময় বাংলাদেশের রাজনীতিতে ব্রাত্য ছিল, সেই জামাতে ইসলামী সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, যা বিএনপির 51% থেকে অনেকটাই বেশি। সুতরাং একথা বলে দেওয়াই যায় যে গোঁড়া বিএনপি এবং আরও গোঁড়া জামাতে ইসলামী, যারা একসময় বিএনপিরই জোটসঙ্গী ছিল, তারাই বাংলাদেশি রাজনীতিকে ডমিনেট করছে এবং তথাকথিত সেকুলার পলিটিক্সের কোনো স্থান বাংলাদেশের রাজনীতিতে নেই। আর একটি সমীক্ষা যেটা চালিয়েছিল এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সেই সমীক্ষায় ফুটে উঠেছে যে বাংলাদেশি 17% মানুষ বিশ্বাস করেন জামাতে ইসলামী সরকার গঠন করবে, 1% মানুষ বিশ্বাস করেন এনসিপি অর্থাৎ যারা শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল তারা সরকার গঠন করবে, আর বিএনপি জিতবে বলে আশা করছেন 74% মানুষ। আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছিল যে গত নির্বাচনে অর্থাৎ হাসিনার সময়ে যে নির্বাচন হয়েছিল সে সময়ে কারা কাকে ভোট দিয়েছেন। সেই ভোটে 27% মানুষ বলেছেন তারা শেখ হাসিনাকে ভোট দিয়েছিলেন, অন্যদিকে 35% মানুষ জানিয়েছেন তারা খালেদা জিয়ার বিএনপিকে ভোট দিয়েছেন এবং জামাতে ইসলামীকে ভোট দিয়েছেন 5% মানুষ। গতবারের এই ভোটের হিসাব যদি সত্যি হয়ে থাকে তাহলে শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করার কথা ছিল খালেদা জিয়ার। এমনকি খালেদা জিয়ার বিএনপিকে সেই অর্থে বিরোধী দলের ভূমিকা পালন করতেও দেওয়া হয়নি, কারণ গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। বিরোধী দল অনেকটা প্রেসার কুকারের কাজ করে, অর্থাৎ জনমানসে যে বিক্ষোভ থাকে সেটা বিরোধী দলের মাধ্যমে বেরিয়ে যায়, যেমন করে প্রেসার কুকারের মাধ্যমে হাওয়া বের করে দিতে হয়। যদি প্রেসার কুকারটাকে আপনি হাওয়া বের করতে না দেন তাহলে কিন্তু প্রেসার কুকার বার্স্ট করে। অর্থাৎ শেখ হাসিনা এটা বুঝতে পারেননি যে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী খালেদা জিয়াকে তার আসন ছেড়ে দিলে আজকে এই পরিণতি তার হতো না, অথবা যদি তিনি খালেদা জিয়াকে একটি গুরুত্বপূর্ণ বিরোধী পক্ষের মর্যাদা দিতেন তাহলেও বোধহয় তাকে এই ট্র্যাজেডি দেখতে হতো না। দ্বিতীয় যে ব্যাপারটি গতবারের ভোটের ট্রেন্ড থেকে পরিষ্কার, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী গতবারে মাত্র 5% ভোট পেয়েছিল, সেই জামাতে ইসলামীর আজকে গ্রহণযোগ্যতা হচ্ছে 53%। তার মানে ভাবুন বাংলাদেশিরা কতটা র্যাডিক্যালাইজড হয়েছে গত 5 বছরে, কিভাবে তাদের মগজ ধোলাই করা হয়েছে। শেখ হাসিনা কি অস্বীকার করতে পারেন যে এই যে 5 বছরে মগজ ধোলাই হয়েছে বাংলাদেশিদের, সেই মগজ ধোলাইটা তার আমলেই হয়েছে এবং শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্যে শেখ হাসিনা চোখ বন্ধ করে থেকেছেন? আজকে যে ভারত বিরোধিতা বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে বেড়ে উঠেছে সেটা একদিনে তো হয়নি, সেটা শেখ হাসিনার সময় থেকেই এর সূত্রপাত। শেখ হাসিনা শুধুমাত্র তার গদি আঁকড়ে রাখার জন্যে চোখ বন্ধ করে বসেছিলেন। তাই আজকে শেখ হাসিনা যতই যাত্রা দলে বিবেকের ভূমিকা পালন করুক, আমি কিছু জানি না, আমি ভিক্টিমাইজড, না, অতটা সহজ হিসাব নয় বন্ধু। শেখ হাসিনা কোনো মতেই এই দুর্যোগের জন্যে, বাংলাদেশের এই পরিণতির জন্যে তার যে দায়িত্ব সেটা অস্বীকার করতে পারেন না। দায়িত্ব বলি কেন, দায়িত্বে অবহেলা অস্বীকার করতে পারেন না। তাহলে মোটামুটিভাবে বাংলাদেশে ভোটের যে হিসেব, সেই হিসেব ধরলে আমরা বলতেই পারি যে বিএনপির খালেদা পুত্র তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এখন তারেক রহমান যদি পরবর্তী প্রধানমন্ত্রী হন, যে তারেক রহমান লন্ডনে ছিলেন দীর্ঘদিন এবং জামাতে ইসলামীর আমিরের তুলনায় একটু কম গোঁড়া,
তাকে কয়েকটি চ্যালেঞ্জ ফেস করতে হবে। যে চ্যালেঞ্জ তিনি কতটা সফলভাবে মোকাবিলা করতে পারছেন তার ওপরেই কিন্তু অনেকটা নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ এবং ভারতের সাথে সম্পর্ক কেমন হবে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আওয়ামী লীগ। এখন দেখুন, গণতন্ত্রে আপনাকে প্রত্যেকটি দলকেই স্পেস দিতে হবে। আজকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে বলছেন যে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগেরও একটা মাস বেস রয়েছে বাংলাদেশে। সুতরাং তারেক রহমানের কাছে একটা চ্যালেঞ্জ হবে যে আওয়ামী লীগকে কতদিন তিনি বাংলাদেশি রাজনীতিতে নিষিদ্ধ করে রাখবেন। দুই, আওয়ামী লীগের নেতাদের তিনি কি করবেন। তিনি একইভাবে বিচারের প্রহসনে তাদেরকে জেলবন্দি করে রাখবেন, যেটা শেখ হাসিনা একদা করেছিলেন, নাকি একটা সুস্থ ন্যায় বিচারের আওতায় তাদেরকে আনবেন এবং অভিযোগ প্রমাণিত না হলে তিনি তাদের প্রতি জাস্টিস করবেন। এটা তারেক রহমানের কাছে একটি বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় পাহাড় সমান চ্যালেঞ্জ হচ্ছে ভারতের সাথে সম্পর্ক। বাংলাদেশের সাথে মায়ানমারের সম্পর্ক ভালো নয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে রয়েছে উগ্রপন্থীদের বাড়বাড়ন্ত। এখন তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত বেষ্টিত বাংলাদেশ তারা ওই পপুলারিজমে ফু দিয়ে ভারত বিদ্বেষের পালে হাওয়া লাগাবে, নাকি বাস্তবটাকে বুঝে ভারতের সাথে একটা সুস্থ সম্পর্ক তৈরি করবে। বন্ধুরা, বিএনপির অতীত ট্র্যাক রেকর্ড কিন্তু ভালো নয়। একটা সময় যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে, তখন কিন্তু বাংলাদেশ ক্রমাগত ভারতের উত্তর পূর্বাঞ্চলে উগ্রপন্থায় মদত দিয়ে গেছে। তখন ছিল আসামে আলফার বাড়বাড়ন্ত। সে সময় ভারত ক্রমাগত অভিযোগ করেছিল যে আলফার এই বাড়বাড়ন্তের পেছনে বাংলাদেশ দায়ী। সেই সময় চট্টগ্রাম বন্দরে এক জাহাজ ভর্তি অস্ত্রশস্ত্র আটক করা হয়েছিল এবং মনে করা হয় যে সেই অস্ত্রশস্ত্রের উদ্দেশ্য ছিল ভারতে উগ্রপন্থায় মদত দেওয়া। এখন সেই ট্র্যাডিশন বজায় রেখে বিএনপি ভারত বিরোধিতায় জিগির তুলবে। ইতিমধ্যেই তারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছে। পাকিস্তানের করাচি থেকে ঢাকা পর্যন্ত বিমান চালু হয়েছে। পাকিস্তানি সেনাকর্তারা বাংলাদেশে ঘন ঘন বৈঠক করছেন। এখন যদি আগের মতো ভারত বিদ্বেষের জিগির তালা তোলেন, তাহলে কিন্তু পরিণতি বাংলাদেশের জন্যে খুব খারাপ হবে। কারণ এই ভারত আর সেই ভারত দুটো আলাদা। শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে এক অরাজকতা বিরাজ করছে এবং এই অরাজকতার সুযোগ নিয়ে তৈরি হয়েছে উগ্রপন্থীদের বাড়বাড়ন্ত। বহু কয়েদি তারা জেল থেকে পালিয়ে গেছে। তারেক রহমানের একটা বড় কাজ হবে এই সমস্ত লুট করা অস্ত্রশস্ত্র উদ্ধার করা, উগ্রপন্থীদেরকে নিয়ন্ত্রণে আনা এবং দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা। বন্ধুরা, বাংলাদেশ 17 কোটি জনসংখ্যার একটি স্বল্প সম্পদের দেশ, কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে 39 মিলিয়ন মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এর মধ্যে আবার 15.8 মিলিয়ন চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। রয়েছে উচ্চ হারে বেকারিত্ব। যারা বিদেশে বিভিন্ন চাকরি বা কায়িক শ্রমের জন্য তারা বাংলাদেশিরা পাড়ি জমিয়েছিলেন, তাদেরকে প্রায় ডিপোর্ট করা হচ্ছে। বাংলাদেশিদেরকে বিদেশে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হয়। তারাও দেশে ফিরে আসছেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। তারেক রহমানের কাজ হচ্ছে এই বিপজ্জনক পরিস্থিতিতে মানুষ, যুবকরা বিশেষত, যাতে এই সহজ পাকিস্তানি ফান্ডেড উগ্রপন্থার আশ্রয় না নেয়, ওই ধর্ম নামক আফ্রিকান নেশায় মেতে না ওঠে, সেটা সুনিশ্চিত করা। উগ্রপন্থা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো। যখনই আপনি এই উগ্রপন্থীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারবেন, এরা কিন্তু আপনার উপরেই আঘাত হানবে। তারেক রহমান কি এই বাস্তবটা বুঝবেন? তারেক রহমানকে ভবিষ্যৎ দ্রষ্টা হতে হবে। আরেকজন জিয়াউর রহমান বা মুজিবুর রহমান হতে হবে। ভারত ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু সব কিছুরই একটা শেষ আছে। ধৈর্য কিন্তু দুর্বলতা নয়। এটা বাংলাদেশকে বুঝতে হবে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।